আবার হুইল চেয়ার দেখলে বাসে আমাকে নিতে চাবে না। আমি কর্মে বিশ্বাসী, আমি কাজে বিশ্বাসী। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাই তাহলে আমরা আমাদের দেশকে আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। যে আমি হুইল চেয়ারে বসে আমি একটা জাতীয় রেকর্ড করতে যাচ্ছি, সেটা কীরকম? আমি গুলিস্তানের 0 পয়েন্ট থেকে হুইল চেয়ার চালিয়ে আমি ভারতের উদ্দেশ্যে রওনা দিব। যদি কোনো কেউ স্পন্সর করতে চায় আমাকে সরাসরি করতে পারবে। আমি আমার দেশকে ভালোবাসি, আমার লাল সবুজের বাংলাদেশকে আমি ভালোবাসি, আমার পতাকাকে আমি চাই বিশ্বের দরবারে সবার উপরে তুলে ধরতে। কোনো বাধাই আটকাতে পারেনি তাকে। হুইল চেয়ারে বসে হয়েছেন জয়ের নায়ক। বিদেশের মাটিতে উড়িয়েছেন বাংলাদেশের পতাকা। তিনি নূর মোহাম্মদ, হুইল চেয়ার ক্রিকেটার। তিনি আরও বহু গুণে গুণান্বিত। আজ তার জয়ের গল্প শুনব। যখন আমাদের দেশে হুইল চেয়ার ক্রিকেট বলতে কোনো খেলাই ছিল না, আমরা তো ছোটোবেলা থেকে যখন ক্রিকেট খেলা দেখতাম, যে আমাদের মাশরাফি ভাই ছিল তখন 1 নম্বর বোলার 2001-এর দিকে, 2000 থেকে। তখন তার সাথে ওপেনিং বোলিং করতে হচ্ছে গিয়ে তাপস বসু। তো ওইখান থেকে না আসলে ক্রিকেট খেলার প্রতি একটা আগ্রহ জন্মাইছিল আমার জন্ম হচ্ছে এখানে, এই জুরাইনে হচ্ছে আমার জন্ম। তো এখানে এত মাঠ ছিল না। এখানে একটা সময় আপনার ছোটো ছোটো কিছু মাঠ বলতে হচ্ছে কি যে কচুরি পানা, তারপরে হচ্ছে গিয়ে আপনার যে বিভিন্ন ঘাস টাস থাকে না, সেগুলো আমরা পরিষ্কার করে আমরা এই ছোটো মাঠে আমরা খেলতাম। তখন আমি হুইল চেয়ারে বসে খেলতাম না, তখন আমি এভাবেই খেলতাম যেভাবে আপনি আমাকে ঠিক নামতে দেখলেন হুইল চেয়ার থেকে। এইভাবে আমি ব্যাটিং করতাম, বোলিং করতাম। তো আমরা যে হুইল চেয়ারে বসে ক্রিকেট খেলবো সেটা কখনোই আমরা কল্পনা করিনি। যখন আমরা ওই মাশরাফি ভাইয়ের বোলিং দেখতাম, বা তখন হচ্ছে হাবিবুল বাশার সুমন ভাই, আশরাফুল ভাই, তাদের ব্যাটিং দেখতাম, তখন আমার ভিতরে একটা ফিল হতো যে কখনোই কি আমি ক্রিকেট খেলতে পারবো, এটা আদৌ সম্ভব, বা আমি কখনো কি খেলতে পারবো কি না, এটা ভিতরে একটা কল্পনা ছিল আমার। তো সেই কল্পনাটা আমাদের বাস্তবে রূপ নেয় হচ্ছে 2012 সালে এবং 2016 সালে। 2012 সালে আমরা হচ্ছে কি আমাদের নিজের অর্থায়নে টাকা দিয়ে নিজে পাসপোর্ট করছি। পাসপোর্ট করে ইন্ডিয়াতে আমরা গিয়ে একটা টুর্নামেন্ট খেলে আসছিলাম, তাজমহল ট্রফি। তো সেখানে হচ্ছে গিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সেখান থেকে হচ্ছে আমাদের পথ চলা শুরু। তারপর হচ্ছে গিয়ে 2016 সালে আমরা 4টা বিভাগীয় টুর্নামেন্ট আয়োজন করি। তো সেই টুর্নামেন্টে আমি হচ্ছে গিয়ে খুলনার টিমে খেলেছিলাম। মফস্বলেতে জিনিসটা একটু টাফ হয়ে দাঁড়ায়। তুই প্রতিবন্ধী, তুই ডাইরেক্ট বললি আমি যে তুই ল্যাংরা মানুষ, তুই চোখে দেখোস না, যারা ব্লাইন্ড ক্রিকেট খেলে তুই কি খেলবি এটা। ওদের কথা কথা, কিন্তু আমার ক্ষেত্রে এই জিনিসটা হয় না, যেহেতু আমি ঢাকার আবাসে বড় হয়েছি বা ঢাকার পরিবেশে বড় হয়েছি। দেখবেন একটা জিনিস দেখবেন কি, ঢাকায় কিন্তু 64টি জেলার মানুষই বসবাস করে। তো 64টি জেলার মানুষ বসবাস করে। যদি অন্য কোনো জায়গার অশিক্ষিত মানুষও আসে, তাও কিন্তু তারা কিন্তু নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যে না, আমি ওদের সাথে একটু চলাফেরা করে আমি একটু ভালোভাবে চলতে পারি কিনা। তো এইখানটাতে আমার ক্ষেত্রে কোনো বাধা বা প্রতিবন্ধকতা ছিল না। গ্রাম অঞ্চলেগুলো এইগুলো জিনিসগুলো একটু বেশি হয়। আপনার ফ্যামিলির সাপোর্ট মানে কে সবচেয়ে উৎসাহ দিত? আসলে এটা উৎসাহ কিনা, এটা আমি কি কোনো জায়গায় গেলে তারা আমাকে বাধাও দিত না, আবার ফুলফিলও করতো না যে তুমি তোমার মতন করো। এখানে কোনো উৎসাহর কোনো বিষয় না। তবে আমার বাবা একটু অবাক হয়েছে যে আমার বাবা তো ক্রিকেট খেলা দেখতো, তো আমি যে একজন ক্রিকেট প্লেয়ার হব এটা বাবা কখনো কল্পনা করে, তার ভিতরে একটু আনন্দটা বেশি ছিল আর কি। আমি ন্যাশনাল টিমে যেটা, ওইটাতে আমি আপনার হচ্ছে গিয়ে অধিনায়কত্ব না এখনও না। যেহেতু আমাদের নতুন টিম গঠন হয়েছে, আমরা তো খেলতেছি 2012 সাল থেকে। বিসিবি কর্তৃক একটা আয়োজন করেছিল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের আমি হচ্ছে অধিনায়ক ছিলাম। হ্যাঁ, নেতৃত্ব দিয়েছি একটা টিমের। হ্যাঁ, ওটা না, তা এটা তো অবশ্যই একটা ভালো লাগার জায়গা। আর ওই খেলাটার মূল উদ্দেশ্য ছিল আমরা যারা সিনিয়র পার্সন ছিলাম, আমি মূলত হচ্ছে গিয়ে টার্গেট ছিল যে নতুনদেরকে সুযোগ দেওয়ার জন্য। তো ওইখানে আমি ক্যাপ্টেন্সি করছি, এবং খুব যারা একদম নতুন অনেক প্লেয়ার আছে হুইল চেয়ার চালাইতে পারে না, কিন্তু আর ক্রিকেট খেলতে চলে আসছে, কিন্তু আমরা তাদেরকে যাচাই বাছাই করছি। ওটার মাধ্যমে আমাদের একটা যাচাই বাছাই একটা টিম ছিল আর কি। ওইখান থেকে হচ্ছে প্রায় 45 জনের থেকে, পুরো বাংলাদেশে তো প্রায় 100-150-এর উপর প্লেয়ার আছে, তা ওইখানে 45 জন অ্যাটেন্ড করেছিল। ওইখান থেকে হচ্ছে আমরা 35 জনের বিসিবির আন্ডারে একটা লিস্ট শর্ট ফরম্যাট আমরা তালিকা তৈরি করছি। আমাদের যে আপনার অধিনায়ক মোহাম্মদ মহসিন, উনি হচ্ছে গিয়ে ফেসবুকে পোস্ট করতো যে হুইল চেয়ারে একটা ক্রিকেট খেলা আয়োজন করা যায় কিনা, বা হুইল চেয়ারে ক্রিকেট খেলবো। ওই যে আমি বললাম যে আপনার বিভাগীয় টুর্নামেন্ট হয়েছে, তো ওই ফেসবুকের মাধ্যমে তার সাথে আমার পরিচয়। সেই পরিচয় থেকে হচ্ছে গিয়ে আমাদের এই ক্রিকেট টিমটা করা, এই ক্রিকেট খেলাটা আয়োজন করা। তারপরে হচ্ছে গিয়ে ওই পরিচয় হওয়ার মাধ্যমে আমরা সবাই নিজে যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব হয়েছে। আমরা তো কোনো টাকা পয়সা পাইতাম না। আমরা টাকা পয়সা ছাড়া হচ্ছে গিয়ে আমরা তখন শুরুর দিকের খেলাগুলো আমরা খেলছি। আমরা রিসেন্টলি হয়তো আমরা কিছু টাকা পেমেন্ট পাইছি, যে ফেব্রুয়ারি 2 তারিখে। এর আগে অবধি আমরা কোনো পেমেন্ট পাইনি। আমরা টুর্নামেন্ট করছি, হয়তো কিছু স্পন্সর পাইছি কোনো মতন, জাস্ট আমাদেরকে গাড়ি ভাড়া দেওয়া হয়েছে, এতটুকুই। আর ওই পরিচয় থেকে হচ্ছে কি আমাদের হুইল চেয়ার বিভিন্ন জেলা থেকে লোকজন আসছে, অ্যাক্টিভিটিস হয়েছে, কানেক্টিভ হয়েছে, হওয়ার পরে গিয়ে আমরা তারপর আমরা নেপাল গেছি খেলতে, ইন্ডিয়াতে গেছি খেলতে। এটা সম্পূর্ণ আমাদের নিজের ক্যাপাসিটির কারণে বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে স্পন্সরশিপ নিয়ে আমরা হচ্ছে এটা
খেলতে গেছি টুর্নামেন্ট। ছোটোবেলায় আসলে কখনো কল্পনা করিনি যে আমাকে টিভিতে দেখাবে বা আমি তাদের সাথে একসাথে লাঞ্চ করব, ডিনার করব, ব্রেকফাস্ট করব। হ্যাঁ, এটা আসলে একটা স্বপ্নের মতন। হ্যাঁ, কিন্তু ভিতরে একটা একটা ছিল যে না, হয়তো বা আমরা যদি সুযোগ পাই আমরাও দেশের জন্য কিছু করতে পারবো। বাট আমরা যে একজন হুইল চেয়ারে বসে এটা করতে পারছি, বা আমরা যে এখন বিভিন্ন তারকাদের সাথে আমরা কথাবার্তা বলি, আমরা তাদেরকে ফোন দিই এবং তারাও আমাদেরকে ফোন দেয়, এটা আসলে খুব ভালো লাগার একটা জায়গা। আমাদের ঢাকা শহরের প্রতিবন্ধী ব্যক্তিরা হয়তো একটু ভালো আছে, কিন্তু মফস্বলে যে প্রতিবন্ধী ব্যক্তিগুলো আছে তারা খুব একটা ভালো নয়। তারা হুইল চেয়ার পায় না, তারা হুইল চেয়ারে চড়তে পারে না। এবং যার সাথে আমার পরিচিত হয়, আমি যদি রাস্তা দিয়ে যাই, যাওয়ার পথে যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তির সাথে আমার পরিচয় হয়, আমি তাকে একটু 10 সেকেন্ড 20 সেকেন্ড একটু মোটিফাই করার চেষ্টা করি, জিনিসগুলো আমি দেখার চেষ্টা করি, আয়ত্ত আনার চেষ্টা করি। তো তখন তাদেরকে জিজ্ঞেস করি, ভাই আপনি তো হাত দুইটা ভালো, আপনি ভিক্ষা করতেছেন কেন? আপনি হুইল চেয়ার চালান, হুইল চেয়ারে অনেক কাজ করা যায়, অনেক রকমের ব্যবসা করা যায়। তো এখন অনেকে চিন্তা করে যে তাদের পুঁজি নাই, বা হচ্ছে গিয়ে পুঁজি বলতে হচ্ছে তাদের টাকা পয়সা নাই। তো তখন হয়তো আমি চেষ্টা করি তাদেরকে কিছু আর্থিকভাবে, আমার নিজের তরফ থেকে না, আমার কিছু ভাই ব্রাদার আছে, কিছু আত্মীয় স্বজন আছে, আমার কিছু রিলেটিভ আছে, কেউ জার্মান থাকে, কেউ কোরিয়া থাকে, কেউ বিদেশ থাকে, হয়তো 4-5 হাজার টাকা দিলে সেটা ব্যবসা করতে পারে। এরকম আমি 2 থেকে 3 জনকে করে দিছি। এবং যার হুইল চেয়ার নাই তাকে আমি আমার একটা সংগঠন আছে, সেই সংগঠনের মাধ্যমে তাকে আমি হুইল চেয়ারের ব্যবস্থা করে দিই। আমার সংগঠনের নাম হচ্ছে আশার আলো প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। এটার মাধ্যমে হচ্ছে গিয়ে আমি এ পর্যন্ত 8 থেকে 10টা হুইল চেয়ার দিছি। যারা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি তাদের যেমন একটা সাদা হোয়াইট ক্যান থাকে, ওইটা আমি দিয়ে থাকি। এবং যারা বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি, অনেকের কানের হেয়ারিং লাগে, ওইটা আমি দিয়ে থাকি। এটা আমার কাছে বিভিন্ন ওয়েতে আসে, কিন্তু সরকারি কোনো সাহায্য না, এটা আমার নিজের পার্সোনাল ব্যক্তিগতভাবে আসে। আমি এটা তাদেরকে দিয়ে দিই। তারপর যে প্রতি বছর শ্যামাই, চিনি, পোলাচল এগুলো দিয়ে থাকি। কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে কিংবা এখনো কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় কি? হ্যাঁ, অবশ্যই। দেখেন, আমরা যারা প্রতিবন্ধী ব্যক্তি, যেমন ধরেন আপনার কথা আমি সাপোজ বোঝাই, আপনি যেখান থেকে আসছেন, ওইখান থেকে আসছেন আপনি বাসে করে, সর্বোচ্চ 20 টাকা ভাড়া নিচ্ছে আপনার কাছ থেকে। ওইখান থেকে আবার এখানে আসতে সর্বোচ্চ আপনার 10 টাকা খরচ হয়েছে, 30 টাকা খরচ হয়েছে। কিন্তু আমি একজন হুইল চেয়ার ইউজার, আমার যে হুইল চেয়ারটা আছে এটা নিয়ে যদি আমি আপনি যেখান থেকে আসছেন ওইখানে যদি আমি যাই, আমার কিন্তু 30 টাকা কখনো হবে না। কারণ আমার হুইল চেয়ার দেখলে বাসে আমাকে নিতে চাবে না। তা আমার ক্যারিং খরচটা একটু বেশি। আমার জীবনে চলার পথে আমার খরচটা সবচেয়ে বেশি। আপনাদের যদি 20,000 টাকা বেতন হয়, তাহলে আমাদের মধ্যে একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মিনিমাম 30,000 টাকা বেতন হওয়া দরকার। কারণ আমাদের এক্সট্রা অনেক খরচ আছে যেটা আপনাদের নাই। যে জায়গায় আপনি আসছেন 20 টাকা থেকে 30 টাকা খরচ করে, সেই জায়গায় আমার যাইতে লাগবে 400 টাকা, আসতে লাগবে 400 টাকা, কত হলো 800 টাকা। আমাদের আরও আনুষঙ্গিক খরচ আছে, যেমন আমার হুইল চেয়ার চাকা নষ্ট হলে আমার চাকা ঠিক করতে হয়, আমার এটা ভেঙে যায়, ওইটা ভেঙে যায়। তার মানে আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের চলার জন্য আমাদের যারা সুস্থ সবল মানুষ তাদেরই সবারই টাকার প্রয়োজন আছে। কিন্তু আমি মনে করি আপনাদের চাইতে আমাদের খরচটা একটু বেশি। এই আর্থিক খরচগুলো আপনার মানে চাপ হয়ে যায় নাকি আপনি স্মুথলি করতে পারেন? দেখেন, চাপ হয়ে যায় বলতে, আমি তো খেলাধুলার পাশাপাশি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। সেই ক্ষেত্রে হয়তো আমি আমার সম্পূর্ণ খরচ, আমার ফ্যামিলি খরচ আমারটা আমি নিজেই বহন করি, আমারটা আমি নিজেই মেনটেন করতেছি। সব প্রতিবন্ধী ব্যক্তিরা যে বিষয়টা পারে তা না, অনেকে মানুষের কাছে চেয়ে নিতে হয়, অনেকে ভিক্ষাবৃত্তিতে হচ্ছে গিয়ে করে। কিন্তু আমি ভিক্ষাতে তো বিশ্বাসী না, আমি কর্মে বিশ্বাসী, আমি কাজে বিশ্বাসী। আমি চাই বাংলাদেশের সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরা কাজের আওতায় আসুক। তবে হ্যাঁ, সবাই তো আর কাজ করতে পারবে না। কিছু প্রতিবন্ধী ব্যক্তি আছে তাদের 2 হাত 2 পাও দুটোটাই অচল, তাদের জীবনটাই হচ্ছে কি আপনার বিছনাতে শুয়া তাদের দিন পার হয়ে গেছে। হয়তো আমার মতন যারা আছে, যাদের মেন্টালিটি স্ট্রং একটু বেশি, যার কারণে তো আমরা সামনের দিকে আগায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, বা কতটুকু পাচ্ছি দেশের জন্য করতে তবে জানি না। তবে হচ্ছে আমরা একমাত্র যারা বিনা পয়সায় সরকারের টাকা ছাড়া আমাদের বাংলাদেশের পতাকাকে আমরা বিশ্বের দরবারে তুলে ধরছি। আমি মনে করি এটা আমার থিঙ্কিং। হ্যাঁ, বাংলাদেশের প্রতিটা মানুষ, সেটা সে যেই হোক, আপনি হন, আমি হই, যে কোনো ধরনের মানুষ হোক, সবাই কিন্তু চায় তার দেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করতে। সেই ক্ষেত্রে আমি আমার দেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করতে পারি, এটা একটা আনন্দের জায়গা, একটা ভালোবাসার জায়গা। আমরা কিন্তু কোনো টাকা পয়সা পাই নাই, তারপরেও আমরা আমাদের দেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করছি। তো এখন আমরা যারা প্রতিবন্ধী ব্যক্তি, আমাদের তো একটু খরচটা বেশিই হয়, তাই না? তো আমরা যদি সেখানে যদি প্রাইভেট কোম্পানি বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাই, তাহলে আমরা আমাদের দেশকে আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। তখন কি আমাদের সংসারের চিন্তা থাকবে না, তখন আমার দেশকে রিপ্রেজেন্ট করার চিন্তা থাকবে। যেমন আমি রিসেন্টলি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আমি একটা চিঠি পাঠাইছি, দরখাস্ত পাঠাইছি, যে আমি হুইল চেয়ারে বসে আমি একটা জাতীয় রেকর্ড করতে যাচ্ছি। সেটা কীরকম? আমি গুলিস্তানের 0 পয়েন্ট থেকে হুইল চেয়ার চালিয়ে আমি ভারতের উদ্দেশ্যে রওনা দিব। কোনো রকম যানবাহনে আমি চলবো না, শুধু এক কথা, আমি হুইল চেয়ার চালিয়ে আমি ভারতের উদ্দেশ্যে রওনা দেবো। এতে করে আমার অনেক আর্থিক খরচ হবে, জাতীয় একটা রেকর্ড হবে। এই রেকর্ডটা তো শুধু আমার একার না, এই রেকর্ডটা তো পুরো বাংলাদেশের। তো এটার জন্য আমি আমার মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্যারের কাছে আমি দরখাস্ত পাঠাইছি, উনি এটা এগ্রি করছে। যদি সরকারিভাবে যদি আমি কিছু স্পন্সর পাই, বা সরকার থেকে যদি আমাকে কোনো আমার খরচটা বহন করে, তাহলে এটা আমার জন্য করা খুব ইজি হবে। কারণ আমি যেটা দিয়ে এই
জাতীয় রেকর্ডটা করব, ওইটার জন্য আমার একটা স্পেশাল হুইল চেয়ার দরকার। সেই হুইল চেয়ারটার দাম মিনিমাম 70 থেকে 80 হাজার টাকা, এটা চায়না থেকে নিয়ে আসতে হবে। তারপরে আমি যে রেকর্ডটা করব, জাতীয় রেকর্ড, আমার তো পার ডে খরচ আছে। হ্যাঁ, আমি যে ইন্ডিয়াতে পৌঁছাবো মিনিমাম আমার 20 থেকে 30 দিন লাগতে পারে। আমি স্টেপ বাই স্টেপ আগাবো, যেহেতু এটা আমার শরীরের উপর দিয়ে যাবে, তো সেখানে আমার অনেক আর্থিক খরচ আছে, আমার মেডিসিনের ব্যাপার আছে। তো আপনাদের মাধ্যমে আমি বার্তাটা পৌঁছায় দিতে চাই, যদি কোনো কেউ স্পন্সর করতে চায় আমাকে সরাসরি করতে পারবে। এবং আমি তো বোর্ডের সাথে যোগাযোগ করছি, এটা কিন্তু আমার আলাদা একটা শখ। আমি যে ক্রিকেট খেলি, ক্রিকেটের মাধ্যমে যে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করছি, এটাতে একটা অনুভূতি আছে, একটা তৃপ্তি আছে। তাছাড়াও যেন আমি অন্য কিছু করতে পারি, এটা হচ্ছে আমার একটা থিঙ্কিং, আমার নিজস্ব চিন্তা। অন্যভাবে আবার তুলবো আমার দেশের পতাকাকে। আমি আমার দেশকে ভালোবাসি, আমার লাল সবুজের বাংলাদেশকে আমি ভালোবাসি, আমার পতাকাকে আমি চাই বিশ্বের দরবারে সবার উপরে তুলে ধরতে। আমার ফ্যামিলি বলতে তো আমার বাবা মা আছে, আমরা 4 ভাই 1 বোন, আর আমার ওয়াইফ, আমি, আমার একটা ছেলে একটা মেয়ে। আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়েদের চোখে আপনি আপনার যে অর্জনগুলো তাদের কীরকম আন্দোলিত করে? না, তা তো অবশ্যই। দেখেন, যখন আমার ওয়াইফ হচ্ছে গিয়ে তার শ্বশুর বাড়িতে যায়, মানে আমার শ্বশুর বাড়িতে যায়, তখন হচ্ছে গিয়ে ওকে তো জিজ্ঞেস করে তোমার হাজব্যান্ড কী ছিল, আর এখন তোমাকে আমার সাথে সাথে আমার ওয়াইফকেও টিভিতে দেখায়। তো তারা তো কখনো কল্পনাই করতে পারে নাই তাদেরকে টিভিতে দেখাবে। এবং আমার মেয়ে আমার মেডেলগুলো দেখে অনেক আনন্দ উচ্ছ্বাসিত হয়। আর আমার ছেলের বয়স তো মাত্র 7 মাস, ও তার কিছু বোঝে না, তবে আমার মেয়ে অনেক কিছু বোঝে। আমার মেয়ের বয়স হচ্ছে গিয়ে 7 বছর চলতেছে, ওই স্কুলে পড়াশোনা করে, ক্লাস 1-এ পড়ে এখন। আসলে এটাই তো, যখন একটা মানুষ 2 পা দিয়ে হাঁটে, আমি হাঁটতে পারি না, আমার ভিতরে তো একটা কষ্ট লাগবেই। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এভাবে রেখে যে সম্মানিত করছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই মানুষকে জিরো থেকে হিরো বানাতে পারে, আবার হিরো থেকে জিরো বানাতে পারে। তা আমি তো মনে করি আমি জিরো। তারপর আমি অনেক বানাই, যখন ওই যে আপনি একটা কথা বললেন না, অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিরা, তো তাদেরকে দেখে তখন আমার নিজেকে অনেক মনে হয় যে না, আসলে তাদের চাইতে তো আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, যেভাবে আল্লাহ আমাকে রাখছে, আমি অনেক অনেক আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। তো বিষয়টা হচ্ছে কি, আসলে আমি মানুষকে উপকার করার চেষ্টা করি একমাত্র আমার নিজের ভালোর জন্য। আমি যে আপনার উপকার করতেছি, আমি আপনার জন্য করতেছি না, আমি আমার জন্য করতেছি। কারণ এটা আমি পরকালে আল্লাহর কাছে চায় নিতে পারবো যে আমি তো ওর উপকার করছি, এর বিনিময়ে তুমি আমাকে জান্নাত দাও। আর কে কি ভাবলো, কে আমাকে ভালো চোখে দিলে, আমি এটা কখনো করি না। আমি সবসময় মানুষের উপকার করার চেষ্টা করি। আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশে তো অনেক প্রতিবন্ধী আছে, কখনো যদি সুযোগ পান তাদের জন্য কিছু করার কোনো প্ল্যান কিংবা আছে কিনা, তাদের জন্য কি করতে? হ্যাঁ, অবশ্যই। আমি প্রতিবন্ধী ব্যক্তিদের কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করব। যার 2টা হাত ভালো আছে, যে 2 হাত দিয়ে কাজ করতে পারবে, তাকে ওই কাজটা আমি দেওয়ার চেষ্টা করবো। যার 2টা হাত নেই, 2টা পা ভালো আছে, ওর পায়ের জন্য যেই কাজটা প্রযোজ্য আমি তাকে সেই কাজটা দিব। আর যার 2 হাত নাই, 2 পাও নাই, যার মাথাটা ভালো আছে, ব্রেনটা ভালো আছে, তাকে সেই ব্রেনটার জন্য কী কাজ দেওয়া যায়। যেমন স্টিফেন হকি, তার কিছুই কিন্তু শুধু একটা আঙুল চলতো, সে কিন্তু ব্রেন দিয়ে কাজ করতো। যেভাবে পারফেক্ট, আমি তাকে সেভাবে কাজে লাগানোর চেষ্টা করতাম এবং ভিক্ষা করতে না করতাম, কাজে উৎসাহিত করতাম, ব্যবসায় উৎসাহিত করতাম। না, আমার জীবন নিয়ে কোনো আক্ষেপ নেই, আমি যেভাবে আছি আলহামদুলিল্লাহ। তবে আমার ড্রিম তো আমি আপনাকে বললাম যে আমি হচ্ছে গিয়ে আমার পতাকা তো আমি বিশ্ব দরবারে তুলে ধরেছি, অন্যভাবে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে হুইল চেয়ারের মাধ্যমে আমি আমার দেশ থেকে আরেকটা দেশে ভ্রমণ করব, শুধুমাত্র হুইল চেয়ার চালিয়ে। এটা হচ্ছে এখন বর্তমান আমার ড্রিম। এটার জন্য আমার অনেক স্পন্সর দরকার এবং সরকারি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আমার প্রয়োজন। এখানেই থেমে যেতে চান না নূর মোহাম্মদ, যেতে চান বহুদূর।